যে ঘটনাটি ঘটেছে আমি চাঞ্চল্যকর বলতে চাই, অবশ্যই চাঞ্চল্যকর, এবং এটার যে একটা নতুন রাজনীতিতে অ্যাকশন রিয়াকশন আছে এটা বলতে আর বাকি রাখে না। আমি বলবো যে খুবই খারাপ খবর, এবং দেশে ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের ওসমান হাদি আক্রান্ত হলেন, তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, এটা বলার অপেক্ষা রাখে না। যেখানে সিঙ্গাপুরের মন্ত্রী রেফারেন্স দিয়ে প্রধান উপদেষ্টা জানিয়ে দিয়েছেন, তারপর তার অবস্থা কি সবাই বুঝে গেছে। সেই ধাক্কা কাটতে না কাটতেই, এবং এটা রেশ রাজনীতিতে প্রচন্ড রেশ হয়েছে, আপনি দেখেছেন, আপনারা সবাই জানেন, সেটার সাথে বাংলাদেশের ইন্টারনাল রাজনীতি সহ একেবারে বলতে গেলে ভৌগোলিক রাজনীতি জড়িয়ে গেছে। সেই রেশ কাটতে না কাটতেই আমাদের সামনে এই খবর, যখন এটার বহু কিন্তু আছে, এবং এই এনসিপি নেত্রী তিনি তার মরদেহ, ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। এখন এইটা যদি আমাকে খুব সোজা কেউ জিজ্ঞেস করে যে এটা আপনার কি মনে হয়, অনেকে প্রশ্ন করেন আপনার কি মনে হয়, এটা কি খুব স্বাভাবিক একজন মানুষ তাকে নিজে ঝুলিয়ে দিয়েছেন, সুইসাইড করেছেন, নাকি অন্য কিছু, আপনি সহজে উত্তর দিতে পারবেন না, আমরাও সহজে উত্তর দিতে পারবো না। কারণ ঘটনার ব্যাকগ্রাউন্ডের সাথে কোথায় যেন একটা খটকা লাগে, তার মধ্যে আবার এর মধ্যে ওসমান হাদির ঘটনাটাও আছে। ফলে বিষয়টা নিশ্চয়ই একটা সিরিয়াস পর্যায়ে আছে। আমি একটু যারা জানেনি তাদেরকে আবার একটু জানিয়ে দিই যে রাজধানীর জিগাতলায় একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম জান্নাত আরা রুমি। জান্নাত আরা রুমি গত মাসে তিনি আলোচিত হয়েছেন। আমি সেই প্রসঙ্গে যাব, আপনারা জেনে যাবেন যে এই রিপোর্টে, আমরা যে রিপোর্টটি থেকে আপনাদেরকে জানাচ্ছি সেখানেই আছে। জান্নাত আরা রুমি ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয় তার বাড়ি নওগাঁর পত্নীতলায়। তার বাবার নাম জাকির হোসেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব। ওনার পোস্টটা আমি আপনাদেরকে আরেকটু ডিটেল জানাতে চাই, এটা জানার প্রয়োজন আছে, কারণ এখান থেকেই বোঝা যাচ্ছে যে এটার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা কোথায়। এনসিপি যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ফেসবুক পোস্টে জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হুমকি ও সাইবার বুলিং এর কারণে জান্নাত আরা রুমি আত্মহত্যা করেছেন। ওই পোস্টে তিনি লেখেন, এটি আত্মহত্যা নয়, খুন। যেহেতু ঘটনার পরপরই ওনারা এরকম ডাউট করছেন, নিশ্চয়ই এটা তার দল এনসিপি বা এটার একটা, এবং এনসিপি তো দায়িত্বশীল মানুষই কথা বলছেন, ফলে এটার একটা রেশ, একটা প্রভাব রাজনীতিতে পড়ে কিনা সেটাই সবার মাথায় চলে আসতে পারে স্বাভাবিক। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান তিনি বলছেন, এনসিপির নেত্রী জান্নাত আরা বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি জিগাতলার একটি ছাত্রী হোস্টেলে একটি কক্ষে একা থাকতেন। খবর পেয়ে পুলিশের হোস্টেলে যায়। পুলিশ ও ছাত্রী হোস্টেলের বাসিন্দারা জান্নাত আরাকে ডাকাডাকি করে কোনো শব্দ পায়নি। কক্ষটির ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। এক পর্যায়ে পুলিশ দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় জান্নাত আরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে জান্নাত আরার মরদেহ উদ্ধারের ঘটনায় বেলা 11:30 দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফাইড পেজে পোস্ট দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। সেখানে তিনি জানান, গত মাসে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন, অর্থাৎ 17 নভেম্বর, তাই তো, ধানমন্ডি 32 নম্বরে জিয়ার কবর খুঁড়তে চাওয়া রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজনকে পিটিয়ে পুলিশের কাছে দিয়েছিলেন জান্নাত আরা। সে সময় ভিডিওটা সাংঘাতিক ছড়িয়ে পড়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, এবং তখন এটা খুব আলোচিত একটা ঘটনা। এরপর থেকে আওয়ামী লীগ জান্নাত আরাকে সাইবার বুলিং, হত্যা ও ধর্ষণের হুমকি দিচ্ছিলেন বলে তারেক রেজা তার পোস্টে জানান। এই পোস্টে তারেক রেজা আরো লেখেন, এ কারণে জান্নাত আরা রাতে আত্মহত্যা করেছেন। তারেক রেজার দাবি, ফেসবুকে এই পোস্ট তারেক রেজা আরো লিখেছেন, এটাকে আমরা আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নই, এটা খুন। যারা আমার বোনের জীবনকে তছনছ করে দিয়েছে তাদের জীবন আমরা শান্তিতে কাটাতে দেব না। লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি যেটা শুরু থেকে বলছি যে রাজনীতিতে এটা একটা প্রভাব ফেলে কিনা, যেটা ওসমান হাদির ঘটনার পরে কিছুটা স্বাভাবিকভাবে তাদের ফলোয়ার যারা তারা বিক্ষুব্ধ হয়েছে, তারা ইমোশনাল হবে, এটা স্বাভাবিক, কিন্তু এটার রাজনৈতিক বহু রূপ, বহু ডাইমেনশন, যেখানে এনসিপির এই নেতা তারেক রেজা বলছেন এটাকে আমরা আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নই, এটা খুন। যারা আমার বোনের জীবনকে তছনছ করে দিয়েছে তাদের জীবন আমরা শান্তিতে কাটাতে দেব না। আমি তারেক রেজার পুরো পোস্টটি, ফেসবুক পোস্টটি আমি পড়েছি, এবং সেখানেও তিনি খুব ক্লিয়ারলি এই কথাগুলোই তিনি গুছিয়ে লিখেছেন। এখন আমাদের সামনে প্রশ্ন কয়েকটা। প্রশ্ন হচ্ছে, যদি তারেক রেজা যে কথা বলছেন এই কথা সত্য হয়, তাহলে তো বাংলাদেশের সামনে খুব অন্ধকার সময়, মানে এর মধ্যে সিরিজ এই ধরনের ঘটনা ঘটার লক্ষণ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম পর্যন্ত টেনশন করছেন, আর ঘটনা তো একটা দুটো না, লাগাতার ঘটছে। চট্টগ্রামে বিএনপির একজন প্রার্থী তিনি নির্বাচন প্রচারণা করতে গেলেন, সেইখানে অ্যাটাক হলো, একজন মারা গেলেন, আহত হলো, সে প্রার্থী সহ একজন আহত হলেন।
ওসমান হাদির ঘটনাটা ঘটলো একদম দিনের দুপুরে, শুক্রবার দিন নামাজের পরে, আরেকদিন গেলে 1 সপ্তাহ পার হচ্ছে। এর মধ্যে নারায়ণগঞ্জের একজন বিএনপি প্রার্থী তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিরাপত্তাজনিত কারণে। এরপর আবার এই জান্নাত তারার ঘটনা ঘটলো। সবগুলো ঘটনা যদি একসাথে মেলানো হয় তাহলে আমরা কোন পথে আছি, কোন রাজনীতির মধ্যে আমরা পড়েছি? আপনি কোন পক্ষকে সন্দেহের বাইরে রাখবেন? কোন পক্ষকে? সব পক্ষের দিকে একটা মানে রাজনীতি, বাংলাদেশের রাজনীতিতে লাশের খেলা, এটা বহু পুরনো হিস্ট্রি। আমরা কি সেই পথে এগিয়ে যাচ্ছি? কারা তাহলে, কারা এক্স্যাক্টলি কারা? সেই প্রশ্ন খুব সহজভাবে উঠতে পারে। একজন জেনজি হয়ে আমি 2 হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি ক্ষমা চাচ্ছি মুক্তিযোদ্ধাদের, বাংলাদেশে যে 1 লাখ জীবিত মুক্তিযোদ্ধা আছেন তাদের কাছে, পুরো জেনজির হয়ে আমি ক্ষমা চাচ্ছি। আমি ক্ষমা চাচ্ছি বীরঙ্গনা মায়ের কাছে, যে বীরঙ্গনা মা যে নিজেকে এখনো বাংলার মাটিতে নিজেকে উন্মোচিত করতে পারেন যে নিজে আপনি একজন বীরঙ্গনা, হয়তো ইজ্জতের ভয়ে, আমি তার কাছে ক্ষমা চাচ্ছি। আমি 5 আগস্টে আপনাদেরকে রাস্তায় নামিয়ে এনেছিলাম বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে, জয় বাংলা স্লোগান দিয়ে। আমি মুক্তিযুদ্ধের কথা বলে আপনারা আমার উপর ভরসা করে, আমাদের উপর ভরসা করে আপনারা রাস্তায় নেমে এসেছিলেন। আমি কথা দিয়েছিলাম আমি নতুন বন্দোবস্ত করব, কিন্তু দুঃখের বিষয় আমি কোনো কিছু তো করিনি, আমি আরো দেশকে ধ্বংস করেছি। আমি তাই ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, আমাকে দয়া করে মাফ করুন, ক্ষমা করুন। আমি জানি এটা সম্ভব কিনা, কিন্তু আমাকে দয়া করে ক্ষমা করুন। আমি যদি আগে জানতাম আপনারাই 16ই ডিসেম্বরে এতটুকু লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন, এতটুকু আপনাদের ফাঁসির মঞ্চে আমি দাঁড় করিয়ে দেব, তাহলে আমি কখনোই এই পরিস্থিতির সম্মুখীন হতাম না। এবং এখান থেকে একমাত্র পরিত্রাণের উপায় আমাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হবে। আমি তাই ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, দয়া করে আমাকে ক্ষমা করুন। এবং আমি আমার জেনজি ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা তো সাধারণ বাংলার মানুষকে কথা দিয়েছিলে তোমরা নতুন বন্দোবস্ত করবে, কিন্তু তোমরা নতুন বন্দোবস্ত করতে গিয়ে তোমরা যেটা করেছো ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে। পুলিশ হাজতে 165 জন সাধারণ আওয়ামী লীগের কর্মী মারা গিয়েছে, তুমি সেটা নিয়ে কথা বলনি। যে 165 জনের হত্যাকাণ্ড হয়েছে, তুমি সেটা নিয়ে কথা বলনি। লাখ লাখ যে আওয়ামী লীগ না করেও শুধু মুক্তিযুদ্ধের চেতনাকে ভালোবাসার কারণে যে হাজার হাজার লাখ লাখ কর্মীকে যে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে, তুমি সেটা নিয়ে কথা বলনি। তোমারই বাড়ির পাশের কোনো আওয়ামী লীগের ভাই যে তোমাকে সবসময় সম্মান করতো, যে ন্যায়ের পক্ষে কথা বলতো, শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে তুমি তার পক্ষে কথা বলনি, তুমি চুপ হয়ে গেছো। কিন্তু তুমি সেই আওয়ামী লীগের ভাইটিকে নিয়েও 5 তারিখের আন্দোলনে অংশগ্রহণ করেছিলে, সেও তোমার পক্ষে ছিল, কিন্তু তার পরিবার আওয়ামী লীগ হওয়ার কারণে সে এখন জেল হাজতে। শুধু আওয়ামী লীগ সমর্থন করার কারণে সে আজ জেল হাজতে। তুমি এই ন্যায়ের পক্ষে দাঁড়াওনি। তুমি নতুন করে 27 থেকে 30 লক্ষ বাংলাদেশের মানুষের কর্মসংস্থান কেড়ে নিয়েছো, তুমি বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছো, তুমি বাংলাদেশের পূর্ব গভর্নমেন্টের রেখে যাওয়া 3 লাখ ঋণকে তুমি বানিয়েছো, সেটি এখন 8 লাখ ঋণে পরিণত করেছো। তুমি বলেছিলে গত সরকার ইন্ডিয়ার কাছে দাসত্ব করে, ইন্ডিয়ার কাছে তারা ল্যান্ড হস্তান্তর করতে চায়, ইন্ডিয়ার দাসত্ব স্বীকার করে নিয়ে তারা চলে। তুমি একটি চুক্তিও দেখাতে পারোনি। তুমি বলেছিলে 26 লক্ষ ইন্ডিয়ান কর্মচারী বাংলাদেশে কাজ করে, তুমি সেই প্রমাণ দেখাতে পারোনি। তুমি ইন্ডিয়ার একটি পরিমাণে একটি কোনো মতো চুক্তিও তুমি বাতিল করতে পারোনি এখন অব্দি, বা একটি অন্যায় চুক্তিও তুমি দেখাতে পারোনি। কিন্তু তুমি সারাদিন ইন্ডিয়া বিদ্বেষী কথা বলো। তুমি ইন্ডিয়ার যে 1100 সৈন্য শহীদ হয়েছিল মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, তুমি এই 16ই ডিসেম্বরকে তাদেরকে একজনকেও স্মরণ করোনি। তুমি অকৃতজ্ঞ, আমি বিশ্বাস করি আমার প্রজন্ম অকৃতজ্ঞ। তুমি ইন্দিরা গান্ধীকে স্মরণ করোনি, যে ইন্দিরা গান্ধী রাশিয়াতে গিয়েছিলেন শুধু রাশিয়ার গভর্নমেন্টকে বাধ্য করেছিলেন ভেটো দেওয়ার জন্য যাতে বাংলাদেশ স্বীকৃতি পায়। তুমি সেই রাশিয়াকে বা ইন্দিরা গান্ধীকে তুমি স্বীকার করোনি, তুমি নিজের অস্তিত্বকে স্বীকার করোনি। তুমি উল্টো ইন্ডিয়া ন্যারেটিভ একটি তৈরি করে বাংলাদেশের মানুষকে ভুল রাস্তাতে প্রভাবিত করতে চাও। তোমাকে মনে রাখতে হবে, বাংলাদেশের সকল ব্যবসা বাণিজ্য সবকিছু তার প্রতিবেশীর উপর নির্ভর করে, এটি স্বাভাবিক। কোনোভাবেই তুমি চেষ্টা করলেও সেটি পরিবর্তন করতে পারবে না। ভৌগোলিকভাবে আমাদের যে অবস্থান, সেখান থেকে তাদের সঙ্গে সম্পর্ক সুন্দর করে আমাদের অর্থনীতি, আমাদের দেশকে এগিয়ে নেওয়াই ছিল আমাদের মূল টার্গেট। তুমি সেখান থেকে দেশকে একটি যুদ্ধাহত অবস্থায় তুমি ঠেলে দিচ্ছ। একটি দেশ ইন্ডিয়া, যেটি কিনা পৃথিবীর 4র্থ অর্থনৈতিক এবং 4র্থ সামরিক শক্তিতে, তার সঙ্গে তুমি যে আচরণ করছো, এখনো আমি ইন্ডিয়ান সরকারকে ধন্যবাদ জানাই। তারা ধৈর্যের সঙ্গে এখনো আমাদেরকে সহনশীল বা প্রকৃত বন্ধু মনে করে, এখনো ধৈর্যের সঙ্গে আমাদের পক্ষে আছে। তুমি আমাকে ইন্ডিয়ার দালাল বলতে পারো, কিন্তু আমি যে কথাগুলো বললাম তোমার যদি মনে হয় মিথ্যা কথা বা মিথ্যা প্রমাণ করতে পারো, তাহলে আমি তোমার কথাতে সম্মতি প্রকাশ করব। তুমি
কথায় কথায় তুমি পাকিস্তান ন্যারেটিভ তৈরি করো, তুমি পাকিস্তান ন্যারেটিভ তৈরি করো তোমার অন্য উদ্দেশ্য নিয়ে, কিন্তু পাকিস্তানের সকল কার্যক্রম বাংলাদেশে থাকে। কিন্তু তুমি জানো না এই পাকিস্তান আফগানিস্তানে কি করে, এই পাকিস্তান অন্যান্য দেশে কি করে। এই পাকিস্তান দেশ নিজেই সামরিক মতাদর্শে একটা অন্য ন্যারেটিভ নিয়ে চলে। তারা গণতন্ত্রকে বিশ্বাস করে না, তারা এই দেশের উন্নয়নকে বিশ্বাস করে না। পাকিস্তান একটি অন্যরকম জাতি পুরো পৃথিবীতে। তুমি সেই জাতির প্রেসক্রিপশনে চলো, তুমি ভাবো তোমার দেশ উন্নতি হবে, তোমার দেশ এগিয়ে যাবে। আসলে তুমি কি দেশপ্রেমিক? দেশপ্রেমিক একে বলে না, দেশপ্রেমিক বলে সে যে প্রত্যেকটা মানুষকে নিয়ে বাঁচতে চায়। যেমন বঙ্গবন্ধু বলেছিলেন 1974 সালে, আমি কাকে মারবো কাকে ধরবো, যাকেই মারতে যাই সেই তো আমার লোক। তুমি এই কথাটাকে ভুলে গেছো। তুমি বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে তুমি 5 আগস্টে আন্দোলনে অংশগ্রহণ করেছিলে, কিন্তু তুমি এখন তার পরবর্তীতে সেই স্লোগানকে কাজে লাগিয়ে তুমি সবচেয়ে বেশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করেছো। তুমি ভাবো আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল বা আওয়ামী লীগ শেখ হাসিনার দল এদেশ থেকে নিস্তেজ হয়ে যাবে, এটি কোনোভাবেই সম্ভব নয়। তোমাকে যদি আমি একটা একদমই সস্তা উদাহরণ দেই, বাংলাদেশে প্রায় 90,000-এর মতো গ্রাম রয়েছে। আমার জানা মতে, একজন সাধারণ শিক্ষার্থী হয়ে বলতে চাই, আমার জানা মতে 90,000 গ্রামে 90,000 শুধু আওয়ামী লীগ বা যুবলীগ বা ছাত্রলীগের সংগঠন আছে। 71 সদস্য বিশিষ্ট একটি করে সংগঠন। সেই সংগঠনের যদি 10 জন করে থাকে, তাহলে সেই 10 জন করে থাকলে তুমি এর কাউন্ট পুরোটা যোগ করতে পারবে না তোমার খাতায়। তুমি ভেবেছো তুমি যে আওয়ামী লীগের যে সাধারণ লোকটা, তোমার গ্রামের যে সাধারণ ছেলেটারে তুমি অন্যায় করো, তার প্রতিবেশী তোমার উপর ক্ষিপ্ত নয়, তার প্রতিবেশী প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত নয়? তুমি এটি কেমনে বিশ্বাস করো? এমন কোনো গ্রাম নাই যে গ্রাম থেকে 3 জন বা 4 জন গ্রাম ছাড়া না শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থন করার কারণে। এই যে শত শত লাখ লাখ কর্মী, এই যে শত শত লাখ লাখ তোমারই ভাই কেউ অন্য জায়গায় অবস্থান করছে শুধু রাজনীতি করার কারণে, তার মানবত জীবনযাপন পালন করছে, অন্যায় অত্যাচার সহ্য করছে, তুমি এর পক্ষে কথা বলনি। তুমি 165 জন হাজতে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তুমি তার বিরুদ্ধে কথা বলনি। তুমি অন্যান্য ন্যারেটিভে খুব আন্দোলন করো, খুব স্ট্যাটাস দাও, কিন্তু তুমি তোমার দেশে গত 15 মাসে 3.5 থেকে 4 হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। তার ভিতর সবচেয়ে বেশিরভাগই নিরীহ, একদমই শুধু জয় বাংলা বলার কারণে হত্যা করা হয়েছে। তুমি তার বিরুদ্ধে দাঁড়াওনি, তুমি তার পক্ষে দাঁড়াওনি। তুমি হতে চাও নেতা, তুমি হতে চাও নিরপেক্ষ নেতা। তুমি ইসলামের বাণী শোনাও, কিন্তু তুমি অন্যায়ের প্রতিবাদ করো না। তুমি তোমার ন্যারেটিভ দাঁড় করাও, এমন মুনাফিকি করো না। দেশকে ভালোবাসলে সবাইকে নিয়ে বাঁচার চেষ্টা করো, সবাইকে এক প্লেটে নিয়ে আসো, তাহলেই দেশ আগেবে। বিভেদ করে দেশে এগিয়ে যাওয়া যায় না। কিছুদিনের জন্য হয়তো তোমরা মাথা বুক ফুলিয়ে বাঁচতে পারো, বুক ফুলিয়ে চলতে পারো, কিন্তু তুমি যে ব্যক্তিকে আঘাত করলে, তার ছেলে, তার চাচাতো ভাই, তার আত্মীয় বা তার কোনো আত্মীয় তোমার প্রতি প্রতিশোধ নিবেই, হয়তো আজকে না হয় কালকে। এই প্রতিশোধ চলতেই থাকবে, মাঝখানে আমার দেশটি পিছিয়ে যাবে। তাই আমি হাত জোর করে অনুরোধ করব, তোমাদের আল্লাহ শুভবুদ্ধি দিক, তোমরা দেশকে এগিয়ে নিয়ে যাও। যদি প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসো, সবাইকে গ্রহণ করে নাও এবং নিরপেক্ষতা তৈরি করো, ন্যায় বিচার তৈরি করো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াও। শুধু সেইটা নিয়ে অন্যায়কে অন্যায় বলো। তুমি 5 তারিখে অন্যায়কে অন্যায় বলেছো, এখন কেন তুমি চুপ? তাহলে তুমি যাকে আশা দিয়ে রাস্তায় নামিয়েছিলে তার সঙ্গে তুমি মুনাফিকি করেছো। সে যদি তোমার জবাব চায়, হে জেনজি, সে যদি তোমার কাছে জবাব চায়, তুমি যদি জবাব না দিতে পারো, তাহলে তুমি অন্যায় করেছো এবং এই অন্যায়ের দায়ও তোমাকে স্বীকার করতে হবে একদিন। সকলের সুস্থতা কামনা করি, সকলের দীর্ঘায়ু কামনা করি, বাংলাদেশের দীর্ঘায়ু কামনা করি, বাংলাদেশের সকল দেশপ্রেমিকদের শ্রদ্ধা জানাই, সকল মুক্তিযুদ্ধ বীরাঙ্গনার প্রতি গভীর শ্রদ্ধা জানাই, সম্মান করি। তারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান, তাদের প্রতি সম্মান জানিয়েই আমি পুরো জেনজির হয়ে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আপনাদের এই পরিস্থিতির জন্য একমাত্র আমরাই দায়ী, দয়া করে আমাদের ক্ষমা করুন।